ঢল, কানায় কানায় পূর্ণ মাঠ। নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি। নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। স্বাধীন গণমাধ্যম সূচকে এবার 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ, প্রতিবেশী ভারত পাকিস্তান পিছিয়ে। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে সীমান্ত হত্যা, 1 বছরে বিএসএফ এর হাতে নিহত 3 বাংলাদেশি। চোরাচালান বন্ধের পাশাপাশি সচেতনতার তাগিদ। 1.5 যুগেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের চরাঞ্চলের 20 শয্যার হাসপাতাল, সেবা বঞ্চিত 2 লাখ গ্রামবাসী, লোকবল বাড়ানোর দাবি। ভূমি অধিগ্রহণ জটিলতায় মৌলভীবাজারের কুলাউড়ায় শুরু হয়নি বন্যা প্রতিরক্ষা বাঁধের কাজ, বন্যার আশঙ্কায় অর্ধশত গ্রামের মানুষ। এবং ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, উলভারহ্যাম্পটনকে 1-0 গোলে হারিয়েছে তারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছে আমি শিকা আজিজ। নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা চত্বর ট্র্যাজেডি, আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচার সহ 4 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সকাল 9টায় শুরু হয় এ সমাবেশ, চলবে দুপুর 1টা পর্যন্ত। এরই মধ্যে নেতাকর্মীদের ঢলে সোহরাওয়ার্দী উদ্যান রূপ নিয়েছে জনসমুদ্রে। ফজরের নামাজের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন দলটির নেতাকর্মীরা। এতে কানায় কানায় পূর্ণ হয়ে নেতাকর্মীদের ঢল নেমেছে আশেপাশের সড়কেও। দাবির পক্ষে সমাবেশে বক্তব্য রাখছেন হেফাজতের নেতারা। 4 দফা দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশের আরও খবর জানাতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, সমাবেশে উপস্থিতি কেমন দেখছেন আর মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? আমি আছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের আজকের এই মহাসমাবেশের আয়োজন করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু তাদের এই আজকের মহাসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে দেশের 64টি জেলা থেকেই কিন্তু তাদের নেতাকর্মীরা এখানে এসে সমবেত হচ্ছেন এবং তাদের আজকের মূলত 4টি দাবি। তাদের প্রথম যে দাবি সেটি হচ্ছে গণহত্যা, অর্থাৎ শাপলা গণহত্যার যে বিচার, সে বিচার এবং সেখানে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের নেতাকর্মীদের নামে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে নারী সংস্কার কমিশনের দেওয়া যে সুপারিশ, সেই সুপারিশ তারা বলছেন কোরআন বিরোধী, সেই জন্য সেই সুপারিশমালা বাতিল করতে হবে। সেই সঙ্গে তারা বলছিলেন যে ফিলিস্তিনে এবং ভারতে যে মুসলিমদের উপর যে গণহত্যা হচ্ছে এবং নিপীড়ন হচ্ছে, সেই নিপীড়ন বন্ধে তাদের এই আজকের প্রতিবাদ। এবং সংবিধানের যে বহুত্ববাদের কথা বলা আছে, সেই বহুত্ববাদের বিরোধিতাও কিন্তু করছেন তারা এখানে আজকের এই মহাসমাবেশে এসে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ঠিক আমার পেছনে আপনারা দেখবেন যে হাজার হাজার জনতা, হাজার হাজার হেফাজতে ইসলামের কর্মীরা আছেন, তারা কিন্তু এখানে আসছেন। আমি একটু যদি কথা বলি, আমার সাথে এখানে একজন আছেন হেফাজতের একজন কর্মী, আমি তার সাথে জানতে চাইব আজকের আপনাদের যে মহাসমাবেশ, এর মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা এই সমাবেশের মাধ্যমে একটা বার্তা দিতে চাচ্ছি। প্রথম নম্বর যেটা হলো কোরআন সুন্নাহর বিরোধী ইসলামী দেশে, মুসলমানের 90% মুসলমানের দেশে যেন কোনো ক্রমেই ডক্টর ইউনূস যিনি সারা পৃথিবীতে শান্তি চান, আমরাও চাই তিনি শান্তিতে বসবাস করুক, আমরাও চাই যেন উনি শান্তিতে চাওয়ার পরেও উনি যেন কোনোদিন ইসলামের যেই মূলনীতি আছে, কোরআন হাদিসের বিরোধী কোনো আইন যেন উনি পাস না করেন। এটা হলো আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর, 2013 সালের 5ই মে যে শাপলা চত্বরের গণহত্যা হয়েছে, সেই গণহত্যার সুস্থ তদন্ত বিচারের মাধ্যমে সারা বাংলাদেশের উত্তাল জনতাকে শান্তি দিয়ে ভরে দেখ। আমরা চাই উনি 10 বছর 5 বছর না, উনি ওনার মৃত্যুর আগ পর্যন্ত আজীবন বাংলাদেশের তিনি চেয়ারে থাকুক, আমরা চাই। কিন্তু উনি যেন কোনোদিন ইসলাম বিরোধী কোনো আইন পাস না করে। উনি যেই সমস্ত ইসলাম বিরোধী আইন পাস করার জন্য যেই নারী কমিশন উনি গঠন করেছেন, ওখানে 12টা আয়াতের বিরোধী, সরাসরি কোরআনের 12টা আয়াতের বিরোধী উনি বাস্তবায়ন করতে চাইতেছেন। ওনার যেই কার্যক্রম কমিটি আছে, যারা ওনার কাছে 313 পৃষ্ঠা হয়তোবা এরকম একটা আমলনামা যেটা পাস করেছে ওনার বোর্ডে আছে, টেবিলে আছে, ওটা উনি যেন আগামী 5ই মে বা এরপরে উনি যেন এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এই সারা বাংলাদেশের 90% মুসলমানের বাংলাদেশের আপামর জনতার দিকে লক্ষ্য করেন এবং উনি যেন ডিসিশন দেন। তা না হলে এই শান্তির বাংলাদেশ আর হয়তো শান্তিতে থাকবে না, আবার আগামীতে হয়তো আরেকটা শাপলা চত্বর হওয়ারও সম্ভাবনা আছে। তাই আমরা চাইতেছি এরকম যেন আর কোনো ইসলাম বিরোধী
আইন উনি পাস না করান। ধন্যবাদ। আমরা যেমনটি জানছিলাম যে তারা কিন্তু সেটি বলছিলেন যে তাদের যে মূল দাবি সেটি হচ্ছে এমন কোনো আইন না করা হোক যেটি কোরআন হাদিসের বিরোধিতা হচ্ছে বা তার বিরুদ্ধে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে মহাসমাবেশ তার সর্বশেষ। আলাউদ্দিন, অনেক ধন্যবাদ আপনাকে। 4 দফা দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। এদিনে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই স্বাধীনতা সূচক প্রকাশ করে। এবারের সূচকে 180টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান 149তম। স্কোর 33.71। গত বছরের তুলনায় এবার 5টি ইন্ডিকেটরের প্রতিটিতে ভালো করেছে বাংলাদেশ। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 165তম, স্কোর ছিল 27.64। এই সূচকে পার্শ্ববর্তী দেশ ভারত 151তম, পাকিস্তান 158তম ও ভুটানের অবস্থান 152তম। 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে বেশ ভালো। 5 মে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া। বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ 4 মাস পর আগামী 5 মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানান, বিগত সময়ের চেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ ভালো। সম্পূর্ণ এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন খালেদা জিয়া। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ 8 জন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হয়। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সকালে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সফরকালে কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন তিনি। সফর শেষে আগামী 5 মে দেশে ফিরবেন তিনি। বন্ধ হয়ে গেল দেশীয় বেসরকারি এয়ারলাইন্স সংস্থা নভো এয়ারের ফ্লাইট চলাচল। শুক্রবার থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংস্থাটির বহরে থাকা 5টি ATR বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন নভো এয়ার কর্তৃপক্ষ। তবে কতদিন বন্ধ থাকবে নাকি একেবারেই বন্ধ হয়ে যাবে এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি নভো এয়ার। বিমান কোম্পানিটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর এবং রাজশাহীতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করত। যাত্রী সংকটে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুট কলকাতার সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। মশক নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় প্রায় 2 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে মশক নিধন অভিযানের সময় এই কথা জানান তিনি। আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। বলেন, কারো একার প্রচেষ্টায় সম্পূর্ণ নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। বর্ষার সময় ডেঙ্গুর একটি প্রভাব দেখা যায়, তো সেইটা মাথায় রেখেই আমরা এই বিশেষ অভিযান শুরু করছি। আমরা মশার ঔষধ ছিটাবো, যাতে আমাদের নিয়মিত কার্যক্রম সাথে সাথে এই বিশেষ কার্যক্রমের মাধ্যমে আমরা এই মশার যে উপদ্রব এটা একেবারে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। অর্থাৎ এটা তো একেবারে নির্মূল করা এই মুহূর্তে সম্ভব না, কারণ এটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া লাগবে। তো আমরা যেটা চাচ্ছি যেন এটা একটা সহনীয় পর্যায়ে থাকে। আমাদের সকলের দায়িত্ব আছে, এলাকাবাসী যারা তাদেরও দায়িত্ব আছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। গেল এক বছরে ভারত সীমান্তবর্তী ৩ উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ৩ বাংলাদেশি। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে সীমান্ত ঘেঁষা বাসিন্দাদের মাঝে। যদিও সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন এবং মাদক চোরাচালানের কারণেই সীমান্ত হত্যার ঘটনা ঘটছে। তবে এসব ঘটনায় বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানোর পাশাপাশি স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবির। মেহেদিনুর পরশের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে। গেল এক বছরে ভারত সীমান্তবর্তী ৩ উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে আহত হয়েছেন ৩ জন, নিহতও ৩ জন। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে সীমান্ত ঘেঁষা বাসিন্দাদের মাঝে। এখন গরু বাছুর এখানে রাখতো, একটা গরু চুটটা পাইছাস গেল গা ইন্ডিয়ার ভিতরে গেলে গা, এটা তো আমরা কি আনতে যাই যদি বিএসএফ ধরে আমরা নিয়ে যাগা। গেল ৮ এপ্রিল বিজয়নগরের সেজামুড়া সীমান্তে বিএসএফের নির্যাতনে মৃত্যু হয় মুরাদুর রহমান নামে এক কৃষকের। এই মৃত্যুর শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না পরিবার। তাদের দাবি সীমান্তের নিজ ফসলি জমিতে কাজ করতে গেলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করে বিএসএফ। আমার স্বামী সবসময় এই জায়গায় কাজ করতো, তারপর আমাকে বই লেগেছে ওই দিন ৩টা বাজে আমি পূবে যাই, আমি ধান খেত আছে দেখতে যাই, তারপর আমার কাছ থেকে বই লেগেছে। বলার পরে ওরে ডাইখা নিয়ে বিএসএফ নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের বর্ডারের খানিতে রেখে গেছে। কেবল মুরাদি নয়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কসবার পুটিয়া সীমান্তে গরু চড়াতে গিয়ে বিএসএফের গুলিতে আল আমিন নামে কৃষক নিহত হয়। পরে পতাকা বৈঠক করে মরদেহ ফিরিয়ে আনে বিজেপি। সবশেষ গেল ২৫ এপ্রিল আখাউড়া ইটনা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন আসাদুল ইসলাম নামে আরেক যুবক। এছাড়াও ২০২৪ সালের ২২ এপ্রিল কসবার পুটিয়া সীমান্তে ঘোরাফেরার সময় বিএসএফ গুলি করে হত্যা করে হাসান নামে এক যুবককে। সেই বছরের ২৫ নভেম্বর কসবায় বায়েক সীমান্তে ঘুরতে গিয়ে বিএসএফের ছোড়া গুলিতে আহত হন রুকন উদ্দিন ও জাকির হোসেন নামে আরও ২ যুবক। তবে বিজিবির দাবি সীমান্তবর্তী বাসিন্দাদের অসচেতনতা ও চোরা কারবারের কারণে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে। যদিও এটি বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। যখন জিরো লাইনটা ক্রস করে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যখন ইন্ডিয়ার ভিতরে চলে যায়, তখন কিন্তু বিএসএফ বাধা দেয়। তো আমাদের পক্ষ থেকে একটু সচেতন হতে হবে যে শূন্য লাইনটা কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। আর সীমান্ত হত্যা শূন্যে নামাতে আগে মাদক চোরাচালান বন্ধ করা প্রয়োজন জানিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। এখানে একটা মেইন ফাংশন হচ্ছে চোরাচালানের একটা বিষয় আছে। তো তারা দেখা যায় যে প্রায় তারা আইন ভঙ্গ করছে, এবং যেসব জায়গাগুলোতে আপনার পিলার নাই, যেটা অবজারভার নাই, অবজারভার পয়েন্ট যেগুলো আছে তার মাঝখানে যে গ্যাপটা আছে সেই মাঝখানে তারা প্রবেশ করছে। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে পরিকল্পিত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ সংবাদ সকাল। চুয়াডাঙ্গায় কৃষকের প্রণোদনার সার নিজ গোডাউনে মজুত রাখার দায়ে এক ব্যক্তিকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে HM তাসফিকুর রহমান আদালত বসিয়ে এ জরিমানা করেন। এ সময় মোশাররফের গুদাম থেকে কৃষকের প্রণোদনার ৭ বস্তা ডিএপি ও ৭ বস্তা পটাশ সার উদ্ধার করা হয়। ঘটনার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত মোশাররফকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এই সময় মোশাররফ জরিমানার পুরো টাকা পরিশোধ করে মুক্তি পান। বিধি বহির্ভূতভাবে, বিনির্দেশ বহির্ভূতভাবে রাখার কোনো সুযোগ নাই এবং সেটা মজুত করার কোনো সুযোগ নাই। যেহেতু সারের বস্তার পরিমাণ অনেক, মানে 7টা স্লিপের মাধ্যমে সারের বস্তাপনা করা হয়েছে এবং সার ব্যবস্থাপনা আইন 2006 অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। তাকে সর্বোচ্চ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই আইন অনুযায়ী 30,000 টাকা জরিমানা করার কথা আছে। আমি 30,000 টাকা জরিমানা করলাম। রাজনৈতিক রোষানলে পড়ে ১.৫ যুগেও পূর্ণতা পায়নি বিএনপি সরকারের করা ময়মনসিংহের চরাঞ্চলের ২০ শয্যার হাসপাতাল। এতে সেবা বঞ্চিত অঞ্চলটির ২ লাখেরও বেশি মানুষ। হাসপাতাল কমপ্লেক্স ও স্টাফদের আবাসন ভবন থাকলেও নেই প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল। প্রায়ই চিকিৎসকের অনুপস্থিতিতে ফার্মাসিস্ট, নার্স ও স্টাফরা রোগী দেখায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সে অঞ্চলের মানুষ। ইলিয়াস আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ।
ব্রহ্মপুত্রের তীর ঘেঁষা চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2006 সালে ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জে 20 শয্যার হাসপাতাল নির্মাণ করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার। হাসপাতালটি উদ্বোধনের পরপরই ক্ষমতা হারায় বিএনপি। এরপর তত্ত্বাবধায়ক সরকার এবং পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার দীর্ঘ 18 বছরে 20 শয্যার এই হাসপাতালটিতে নিয়োগ হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল। অভিযোগ আছে বিএনপি সরকারের দেয়া হাসপাতালে বরাদ্দ বেড, এক্স-রে মেশিন সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি নিজ এলাকা গৌরীপুরে নিয়ে যান আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবুর রহমান। স্থানীয়রা বলছেন বিএনপি সরকার ভবনসহ চিকিৎসক ও স্টাফদের বেশ কয়েকটি আবাসন ভবন নির্মাণ করলেও হাসপাতালটি ইচ্ছাকৃতভাবেই চালু করেনি আওয়ামী লীগ সরকার। বিএনপি কর্তৃক প্রতিষ্ঠিত এই যে একটা প্রতিহিংসা, এই প্রতিহিংসার জন্য আজকে এটা জঙ্গলে পরিণত হয়েছে। ক্যাপ্টেন মুজিব সাহেব রাতের অন্ধকারে এই হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র এমনকি ফ্যানগুলি পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের অভিযোগ, প্রায়ই চিকিৎসকদের অনুপস্থিতিতে তাদের সেবা দিচ্ছেন স্টাফরা। তারা বলে কি কি ওষুধ নিবে আর কি এগুলাই নেই আর কি, যেগুলা বলে এগুলাই দেওয়া। ডেপুটেশনে ম্যাডাম চলে গেছে মালয়েশিয়া, আর একজন হলো ছুটিতে আছে আর একজন হলো সদরে ট্রেনিংয়ে। শোতে যে আমরা মানে টিকিট করে রোগীর কি সমস্যা শুনে না ওষুধ দিচ্ছি। এখন আমার হলো গলা ব্যথা অনেকদিন যাবত, আজকে ওষুধ না পা আর এই প্যারাসিটামল গ্যাসের ওষুধ ছাড়া অন্য কিছু না। শ্বাসকষ্ট কর্ম এটা লেগে 8 বার হই না, কর্মটা দিল না নাই না করতেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহজাহান কবির জানান, জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি। 46 জনের একটি জনবল কাঠামো গঠন করেছে স্বাস্থ্য বিভাগ বলেও জানান তিনি। সচিব স্যার এখানে এসেছিলেন পরিদর্শনে, বিস্তারিত আমরা জানিয়েছি ওনাকে। উনিও বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে জনবল নিয়োগ করা হবে এবং অচিরেই সেই সংকট সমাধান করা হবে। চরাঞ্চলের 2 লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনার বাজারে বেড়েছে পেঁয়াজ, মাছ মাংসের দাম, নিয়ন্ত্রণে সবজি ও ডিমের দাম। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? খুলনার বাজারে কিন্তু পেঁয়াজ, গরুর মাংস সহ কিন্তু বেশ কয়েকটি পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী আছে। আমরা কয়েকটি বাজার ঘুরে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে পেঁয়াজের দাম কিন্তু পাইকারি 36 থেকে 37 টাকা বিক্রি হলেও এখন কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা। এর পাশাপাশি গরুর মাংস কিন্তু 720 টাকা থেকে বেড়ে 750 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। আর একটু যদি বলে রাখি যে পেঁপে আপনার 50 থেকে 60, আপনার লাউ 30 থেকে 50, কাঁচা জাল 60 থেকে 70 এবং সব থেকে বেশি দাম বেড়েছে শশার দাম কিন্তু এখন আজকে যেটা 80 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে, যেটা এক সপ্তাহ আগেও কিন্তু 40 থেকে 50 টাকা করে বিক্রি হতো। আর একটু বলে রাখি যে মুরগির মাংস কিছুটা নিয়ন্ত্রণে আছে, ব্রয়লার 170 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে এবং আরো বেশি নিয়ন্ত্রণে আছে ডিম কিন্তু প্রতি পিস ডিম 7.5 থেকে 9 টাকা করে বিক্রি হচ্ছে। এর আগে কিন্তু 10 থেকে 11 টাকা করে বিক্রি হতো। সাধারণ ক্রেতারা যেটা বলতেছে যে দ্রব্যমূল্যের দাম কিছুটা নিয়ন্ত্রণ হলেও পেঁয়াজ, আপনার গরুর মাংস সহ আপনার কয়েকটি পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে এবং সরকারের এক্ষেত্রে আরো বেশি নিয়ন্ত্রণ দরকার। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। নিত্য পণ্যের দরদাম জানছিলাম খুলনা থেকে সহকর্মীর কাছে। মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যা পরবর্তী 8 মাস চলে গেলেও বন্যা প্রতিরক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড স্থায়ীভাবে কাজ শুরু করেনি। বর্ষা মৌসুম শুরুর আগে ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামত না করায় বন্যার আশঙ্কা করছেন অর্ধশত গ্রামের মানুষজন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভূমি অধিগ্রহণ ও ঠিকাদারের পাওনা পরিশোধ করতে না পারায় কাজের বিলম্ব হচ্ছে। সালেহ এলাহি কুটির প্রতিবেদন, জানাচ্ছেন টুপা আফরোজ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার
পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর কলিকোনা বেলেরতল ও ছিকরিয়া এলাকা। গত বছর মনু নদীর বাঁধের প্রায় 2 থেকে 250 ফুট এলাকায় ভাঙন দেখা দিলে বাড়িঘর হারিয়ে পানিবন্দী হয়ে পড়েন এ এলাকার কয়েক হাজার মানুষ। 6 মিটার সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে মনু নদীর ভয়াবহ বন্যা আর ভাঙন থেকে তীর সংরক্ষণ ও বাঁধ মেরামত কাজের প্রকল্প গ্রহণ করা হয়। বন্যা পরবর্তী 8 মাস পেরিয়ে গেলেও ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামত না করায় আসছে বর্ষা মৌসুমে আবারও বন্যার আশঙ্কা করছেন অর্ধশত গ্রামের মানুষ। ব্লকের কাজও না, এই মাটির কাজও না, সব এখন বন্ধ। এখন আমরা কি করি? কিন্তু এই বছর যে অবস্থা আমরা পানির, যদি পানি আসে তাইলে আমরা এই বাড়ির থাকবো আমরা লাগে এখন বিপজ্জনক হয়ে দাঁড়াই। ধরো কিনারে দি পানি লুদা ইয়ার ঢুকে বাচ্চা কাচ্চা লইয়া আমরা হয়ে যাইতাম। ঠিকাদারের প্রতিষ্ঠানের অবহেলার কারণে কাজটা আজকে স্থগিত হইয়া বই রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই আমরা কাজটা যেন তাড়াতাড়ি হয়। ভূমি অধিগ্রহণের কাজ চলমান উল্লেখ করে ঠিকাদারের পাওনা পরিশোধের মাধ্যমে দ্রুত কাজ সম্পাদন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বর্তমান কাজটা অগ্রগতি প্রায় 30%। এখন আমরা যদি ঠিকাদারের অনেক বকেয়া বিল আছে, বকেয়া বিলগুলো পরিশোধ করলে হয়তো কাজটা আমরা একটু গতি বাড়াতে পারবো। আশা করতেছি আমরা তো সামনের মাসে খরস্রোতা মনু নদীর ভয়াবহ বন্যা আর ভাঙন থেকে তীর সংরক্ষণ ও বাঁধ মেরামত কাজের প্রকল্প গ্রহণ করা হয় 2021 সালে। প্রায় 5 বছর অতিবাহিত হলেও কাজ হয়েছে মাত্র 30%। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাট শহরের খালগুলো দিয়ে একসময় বড় বড় নৌকা চলাচল করলেও প্রভাবশালীদের দখল ও যত্রতত্র ময়লা ফেলায় নাব্যতা হারিয়ে খালগুলো এখন মৃতপ্রায়। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় পৌর শহরে। আর শুকনো মৌসুমেও ময়লা, পচা গন্ধ আর মশা মাছি পোকামাকড়ের উপদ্রবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নাগরিকরা। এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বাগেরহাট শহরের প্রধান সড়কে অবস্থিত নাগেরবাজার খাল। একসময় খালটি 25 ফুট চওড়া ছিল বলে জানান স্থানীয়রা। বর্তমানে যা দাঁড়িয়েছে 10 থেকে 15 ফুটে। তবু থেমে নেই দখলদারদের থাবা। খালের অর্ধেক জুড়ে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বশিরুল ইসলামের সুউচ্চ ভবন। বাকি অংশেও দখলের ছাপ সুস্পষ্ট। শুধু এই খাল নয়, বাগেরহাট পৌরসভার তফসিলভুক্ত বাসাবাটি খাল, বাইলের খাল, সরুই ও হারিখালি খালেরও একই অবস্থা। এসব খাল দিয়ে একসময় বড় বড় নৌকা চলাচল করলেও প্রভাবশালীদের দখল ও যত্রতত্র ময়লা ফেলায় নাব্যতা হারিয়ে খালগুলো এখন মৃতপ্রায়। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় পৌর শহরে। আর শুকনো মৌসুমেও ময়লা, পচা গন্ধ আর মশামাছি পোকামাকড়ের উপদ্রবে নানা রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসীরা। বড় বড় লোকজন এনে বিল্ডিং করছে, যাগো টাকা সব হয়তো টাকা দিয়ে তো তারা বিল্ডিং করে। নৌকা ওই মাথায় যাইতো, আর এখন এই খাল বুঝে ছোট হয়ে গেছে। ছোটবেলায় আমি দেখেছি এই জায়গাতে নারকেল গাছ, বড়দের নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছ পারে আমাদের যাওয়া লাগতো। কিন্তু এখন দিন দিন দেখতেছি আস্তে আস্তে ছোট হয়েছে। পানি অপসারণের কোনো ব্যবস্থা এই জায়গা নাই। এই কারণে জলাবদ্ধতার সৃষ্টি। আমাদের বাচ্চাকে আমাদের চুলায় রান্না বান্না করতে, যখন জোয়ারে পানি ঢোকে তখন আমাদের রান্না বান্না করতে অসুবিধা হয়। খাল ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সচেতন নাগরিকদের। আমরা বাগেরহাট পৌরসভায় যে সমস্ত খালগুলি দেখতে পাই, এগুলির উপরে যে অবৈধ স্থাপনা আছে এগুলি বিভিন্ন সময় তালিকাভুক্ত হয়েছে এবং এগুলিকে শনাক্ত করে উচ্ছেদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কিছুদূর অগ্রসর হওয়ার পরে এটা অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতার একমাত্র কারণ হচ্ছে এই অবৈধ স্থাপনাগুলো এবং এই পৌরসভার খালগুলি বন্ধ হয়ে যায় এবং সংস্কার অভাবের কারণেই এটি সম্ভব হচ্ছে না। প্রশাসনের সহযোগিতা পেলে উপকূলবর্তী শহরের ভেতরের এই খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান পৌরসভার প্রকৌশলী। 500 বারেই আমরা আইডেন্টিফাই করছি যেগুলো হচ্ছে এখন অবৈধভাবে খালের ভিতরে আছে। এখন হচ্ছে যদি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে তাহলে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে এবং সাথে সাথে আমাদের সিটিসিএলপি প্রকল্পের মাধ্যমে খালগুলো নতুনভাবে সংস্কার করা হবে। নিশ্চিহ্ন হতে চলা এই খালগুলোকে দখল দূষণের হাত থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।